এই বয়সে বাচ্চা নিয়েছো, লোকে কি বলবে? প্রতিবেশী ভাবির মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল অবন্তীর। বয়স ওনার 40 ঊর্ধ্ব। তাই বলে কি এই বয়সে সন্তান জন্মদান দোষের কিছু? মানুষের চিন্তা ভাবনা এতটাই নিকৃষ্ট। অবন্তীর কিছু বলতে ইচ্ছে হলো না এদের। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন কটাক্ষ করে বলে উঠল, আমাদের সাথে এমন হলে এমুখো হতাম না। তাছাড়া কদিন পর তো তোমার মেয়েরই বাচ্চা কাচ্চা হবে। মানুষের মুখের উপর কিছু বলতে না পারায় আবারও চুপসে গেল অবন্তী। সন্তান তো আল্লাহর দান, এতে অসন্তুষ্ট হওয়ার কি আছে? অন্তঃসত্ত্বা হওয়ার সমস্ত লক্ষণ ইতিমধ্যে ফুটে উঠেছে। 6 মাস চলছে তার। এই তো সকালে ফাহিম তাকে নিয়ে চেক আপ করাতে গিয়েছিল, মাত্রই এসেছে। তাকে পৌঁছে দিয়ে ফাহিম অফিসে গিয়েছে। রিক্সা থেকে নেমে সবেমাত্র বাসার ভেতরে ঢুকবে, তার আগেই প্রতিবেশী কয়েকজন এসে ঘেরাও করল। তাদের কটু কথা শুনে শরীর ঝিমঝিম করতে শুরু করলো ক্রমশ। এমনিতেই এমনিতে শরীরটা সকাল থেকেই খারাপ যাচ্ছিল, চিনচিনে পেটে ব্যথা। তারপরও মানুষের মন্দ কথা। আন্টি এবার একটু বেশি কথা বলে ফেললেন না? অবন্তী সহসায় পিছন ফিরে তাকালো। অবনী আর তার স্বামী রুদ্র দাঁড়িয়ে রয়েছে। এ অবস্থায় জামাতার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জাবোধ করলো অবন্তী। অবনী এগিয়ে এসে মহিলাগুলোর উদ্দেশ্যে কাটকাট গলায় বলল, সন্তান হচ্ছে আল্লাহর দান, আমার মায়ের বাচ্চা হবে, এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের চারপনায় অবাক বা লজ্জা পাওয়ার বিষয়টি ঠিক বুঝলাম না। অবনীর এমন কথায় মহিলাগুলো মুখ ঝামটা দিলেন। অবনী তার তোয়াক্কা করল না। রুদ্র পাশে দাঁড়ালো অবনীর। অবন্তীর উদ্দেশ্যে বলল, মা, আপনার শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি একদম ঠিক আছি। মহিলাগুলো একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করল। তাদের ক্ষীণ কণ্ঠের ছি ছি কর্ণগোচর হলো অবন্তীর। অবনী মহিলাগুলোকে আবারও বলল, আপনারা এখন আসতে পারেন। অবনীর কথায় অপমানিত হয়ে চলে গেল সবাই। মহিলাগুলো চলে যেতেই অবনী তার মায়ের হাতটা ধরে বলল, এই খাখা রোদ্দুরে বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো মাম্মা, ভেতরে যাই। চল। তুমি এসো বাবা। ফ্ল্যাটের ভেতরে সে সদর দরজা আটকে দিল রুদ্র। অবনী তার মায়ের হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। রুদ্র ড্রয়িং রুমের জানালার পর্দাগুলো সরিয়ে দিল। রোদের ঝলকানিতে পুরো ঘরমর ঝলমল করে উঠল। অবনীর রান্নাঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এলো। অবন্তী আর রুদ্রকে পানি দিল। পানি খেয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল অবন্তী। বাহিরে রোদের মাঝে দাঁড়িয়ে সত্যিই গরম লাগছিল তার। এই শরীর নিয়ে রোদের মাঝে দাঁড়িয়ে থাকা সত্যি অসম্ভব। মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। এখন কিছুটা ভালো লাগছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে দাঁড়ালো অবন্তী। তাকে এভাবে দাঁড়াতে দেখে অবাক হলো অবনী। জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে পড়লে যে? খাবারের ব্যবস্থা করি। সকালে তাড়াহুড়ো করে তোর বাবার সঙ্গে বেরিয়েছিলাম। রুদ্র সরাসরি স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না, প্লিজ বসুন আপনি, আমি সব সামলে নেব। তুমি চুপটি করে বসো তো মাম্মা। ওদের দুজনের জোড়াজুড়িতে বসে পড়ল অবন্তী। পরিবেশটা ঠান্ডা। বাহিরের রোদের যে প্রখরতা দৃশ্যমান, সেটা ঘরের ভিতর থেকে বোঝার উপায় নেই। ফ্যানের বাতাসে শরীরে ঘাম শুকিয়ে এসেছে। অবন্তী ওদের দুজনকে একবার পরখ করে বলল, তোরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমিও ঘরে যাচ্ছি। আচ্ছা মাম্মা। রুদ্র উঠে চলে গেল রুমে। গরমের মধ্যে বাইরে থেকে এসেছে, গোসল করাটা অত্যাধিক জরুরি। এদিকে অবন্তীরও ক্লান্তি লাগছে। তাই সে ধীর পায়ে নিজের রুমে গেল। ওয়াইড্রপ থেকে নিজের জন্য ঢিলাঢালা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফাহিম আসতে আরও অনেক সময় দেরি। দুপুরে রান্না করাও নেই। গোসল করে রান্না বসাবে বলে ঠিক করলো অবন্তী। গোধূলি বিকেল। পশ্চিম আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। সূর্যের তেজস্বীর মোলায়েম অস্ত নামার প্রস্তুতি চলছে। ফাহিম অফিস থেকে ফিরেছে কিছুক্ষণ হলো। বারান্দা আর জানালায় পর্দা দিয়ে শুয়েছে অবন্তী। সিলিং ফ্যানের খটখটে শব্দ করছে একটু পরপর। ফাহিম ঘরে আসতেই দেখতে পেল অবন্তী গভীর নিদ্রায় আচ্ছন্ন। আর ডাকল না অর্ধাঙ্গিনীকে। তলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। অফিস থেকে এসে ক্লান্ত সে। এমনিতেও বয়স হচ্ছে, একটু কাজেই হাঁপিয়ে যায়। রয়ে সয়ে করতে হয়। ফাহিম গোসল করে এসে দেখল অবন্তী ঘুম থেকে উঠে পড়েছে। ঘরে নেই সে। তলে দিয়ে ভেজা চুলগুলো মুছে ফেলল। খিদে পেয়েছে বিধায় ঘর থেকে বের হয়ে এলো। অবন্তী খাবার গরম করছে। দুপুরের খাবার অবনী সব রান্না করেছিল। ফাহিম চেয়ার টেনে বসলো। অবন্তী খাবার বেড়ে দিচ্ছে। ফাহিম খাচ্ছে। খাবারের এক পর্যায়ে অবন্তী জিজ্ঞেস করলো, রিপোর্ট এনেছ? অবন্তীর কথা শুনে মুখ তুলে তাকালো ফাহিম। খাবার চিবোতে চিবোতে ছোট্ট করে বলল, হুম। দুজনের মধ্যে কেউ আর কোনো কথা বাড়ালো না। দিনান্তের প্রভা অনেক আগে মিলিয়ে গিয়েছে। মাগরিবের আজান পড়েছে অনেকক্ষণ আগে। অবনী তার রুম থেকে রেডি হয়ে বেরিয়ে এলো।
অবন্তী তাকে রেডি হতে দেখে ভ্রুযুগল কোচকাল। অবনী বলল, মাম্মা, আমরা তাহলে আসছি। সে কি, আজ থেকে যা। ছেলেটাও কতদিন পর এলো। এখান থেকে খালা শাশুড়ির বাসায় যেতে হবে। ওনার মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আমাদের দুজনকে যেতে বলেছে অনেকবার, তাহলেও তো কিছু করার নেই। এরই মাঝে রুদ্র চলে এসেছে। মা বাবা, আসছি। আজ থেকে গেলে হতো না? না মাম্মা, আজ রিপ্তিকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমাদের দুজনকে সেখানে থাকতেই হবে। একটু থেমে অবনী বলল, আচ্ছা, আসি তাহলে। অবন্তী আর ফাহিম একই সঙ্গে বলে উঠল, সাবধানে যেও বাবা। রুদ্র বাধ্য ছেলের মতো মাথায় নেড়ে সায় জানালো, হুম। অবনী আর রুদ্র এগিয়ে গিয়েছে সদর দরজা অবধি। অবনীর কিছু একটা মনে পড়তেই আবারও ফিরে এসে বলল, কাল থেকে তোমাকে এত কাজ করতে হবে না মাম্মা। আমি রহিমা খালাকে পাঠিয়ে দেব। আমার কোনো অসুবিধে হচ্ছে না, শুধু শুধু পয়সা নষ্ট। অবনীর কথা শুনল ফাহিম। খাওয়া বন্ধ করে বলল, তুমি চুপ থাকো, মেয়ে যেটা বলছে সেটাই হবে। অবনী ক্লান্ত হাসল। রুদ্র অবনীকে নিয়ে চলে গেল। অবন্তী গিয়ে সদর দরজা আটকে দিল। ফাহিমের খাওয়া হয়ে গিয়েছে। অবন্তী এটো বাসনগুলো রান্নাঘরে নিয়ে যেতে নিলে ফাহিম তাকে আটকিতে বলল, তোমার কিছু করতে হবে না, আমি পারবো করতে। আমি বললাম তো কিছু করতে হবে না তোমাকে। তোমরা যদি আমাকে কোনো কাজ করতে না দাও, তাহলে লোকে কি বলবে? বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। বলে বলুক, লোকে মন্দ। থামো তুমি। মেয়ের সাথে সাথে তোমার মাথাটাও গেছে। আমাকে কাজ করতে দাও। এই শরীরে আমি তোমাকে কোনো কাজ করতেই দেব না। ডক্টর বারণ করেছে। এই সময়টাতে তোমাকে বেড রেস্ট থাকতে বলা হয়েছে। তোমার বেশি বেশি খেয়াল রাখতে বলেছে। তো যা বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। রৌদ্র অবনীকে নিয়ে তার খালামনির বাসায় এসেছে কিছুক্ষণ আগেই। পাত্রপক্ষ আসবে এশার নামাজের পর। এখনও অনেকটা সময় বাকি। রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তার আয়োজন করছেন মিসেস রাজিয়া। অবনীও হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। অনেকক্ষণ ধরে মিসেস রাজিয়া কিছু একটা ভেবে যাচ্ছেন। অবনী তা খেয়াল করলো। মিসেস রাজিয়া নিজে থেকেই বলেন, রাফিয়াটা থাকলে আমার এত কিছু ভাবতেই হতো না। ছেলেমেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল ওর। অবনী চুপ করে রইল। মিসেস রাজিয়া খুব আক্ষেপ করছেন ওনার ছোট বোনের জন্য। রুদ্র অবনীর বিয়ের মাস ছয়েক পরেই তিনি গত হন। অবনীর কিছুটা মন খারাপ হলো। মিসেস রাফিয়া খুব আদর করতেন তাকে। ছেলের বউয়ের থেকে মেয়ে হিসেবেই বেশি মেনেছেন তিনি। মিসেস রাজিয়া কথা কাটানোর জন্য বললেন, তোমার বাবা মায়ের কি অবস্থা? মামা বাবা দুজনেই ভালো আছেন। তোমার মাকে বলবে সাবধানে থাকতে, খুব বেশি কাজ না করতে। আর ভারী কাজ তো একদমই না। আমার কোনো কথাই শোনেন না, তাই আজ পাপার সামনে বলে এসেছি। কাল থেকে রহিমা খালাকে পাঠিয়ে দেব। ভালো করেছ। এ অবস্থায় ভারী কাজ না করাই ভালো। হুম। রান্নার কাজ তো হয়ে এসেছে। তুমি গিয়ে দেখো রিপ্তি রেডি হলো কিনা। ওনারা আসতেও খুব বেশি সময় নেই। জি খালামণি। রান্নাঘর থেকে চলে এলো অবনী। রিপ্তির রুমের সামনে এসে ওকে দিতে দেখতে পেল শাড়ি পরিহিত রমণী আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অবনী গলা ছেড়ে বলল, কি হচ্ছে রায়বাঘিনী ননদিনী? আরে ভাবিমণি এসো। অবনী দরজা পেরিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। আয়নায় প্রতিবিম্ব লক্ষ্য করেছে রিপ্তি। অবনী এগিয়ে যেতে উঠে দাঁড়ালো সে। অবনীকে ধরে বলল, এতক্ষণে সময় হলো তোমার? তোমাকে মিস করছিলাম তো। অবনী মেয়েকে ভ্রুযুগল কুঁচকে বলল, তাই? হুম। হুম। সবুজের সঙ্গে রিপ্তির রিলেশন প্রায় 3 বছরের। এতদিন সুযোগ হয়ে উঠছিল না পরিবারকে জানানোর। এদিকে সবুজ নিজে কিছু একটা করে তারপর পরিবারকে তাদের বিয়ের কথা জানাতে চেয়েছিল। দুজন দুজনের পরিবারের কথা বললে কেউ আর অমত করেনি। ছেলের স্যাটাস কি আর বলার আছে। রিপ্তিকে বসিয়ে অবনী তার চুল ঠিক করে দিল। এরই মাঝে অবনীকে খুঁজতে খুঁজতে রুদ্র রিপ্তির ঘরের সামনে এসে কড়া নাড়ল। অনুমতি পেতেই ঘরের ভিতরে প্রবেশ করলো সে। এসে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে যাচ্ছি। বৈঠকখানায় থমথমে নীরবতা। রুদ্রকে দেখে সমানে মিটিমিটি হাসছে অবনী। এইমাত্র সবুজের চাচির কথা বলাটাই ভেতরে ভেতরে ফুঁসছে রুদ্র। ভদ্রমহিলা অবনীকে দেখা মাত্রই বলে উঠলেন, ভাবি, আপনার এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বড় ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজছিলাম। ভদ্রমহিলা অনেকটা সময় চুপ থেকে কথাটা বলছিলেন। হয়তো কিভাবে বলবেন তারই ছুতো খুঁজছিলেন। যে না অবনী সকলের জন্য শরবত নিয়ে এলো, তখনই মহিলা সকলের সামনে সরাসরি বলে দিলেন। এ কথার ধরন আর উদ্দেশ্য উপস্থিতি কারোর আর বুঝতে বাকি নেই।
ভ্যাবাচাকা খেয়ে রিপ্তি সবুজের দিকে তাকালো। রুদ্র ভ্রু যুগল কোচকে দেখছে মহিলাকে। তার বিবাহিত বউকে কিনা এই মহিলা ছেলের বউ বানানোর ফোন দিয়ে আসছেন। অবনীকে আগে থেকেই চিনে সবুজ, দু একবার দেখা হয়েছে। অবনী যে রুদ্রের স্ত্রী সে এটা জানে, কিন্তু তার পরিবারের অন্যরা তা জানে না। তাই তো তার চাচির দ্বারা এমন একটা গোলমাল বেঁধে গেল। বিষয়টা সামাল দিতে সবুজ কিছু বলবে তার আগে মিসেস রাজিয়া বললেন, আসলে ভাবি, ও তো আমাদের। না ভাবি, আর কোনো কথা না। আপনাদের দুই মেয়েকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। বিয়ের ব্যাপারে তারা নেই। আগে না হয় সবুজের বিয়ে মিটুক, তারপর আমার ছেলের বিয়ে দেব। আর আপনারা চাইলে দুটো বিয়ে একই দিনে করে নেওয়া যেতে পারে। মিসেস রাজিয়ার কথা শুনতে নারাজ সবুজের চাচি। রুদ্র খুবই বিরক্ত হচ্ছে। ভেতরে ভেতরে হিংসে জ্বলে যাচ্ছে। হিংসে হচ্ছে মহিলার ছেলের ওপর। তার এমন অবস্থায় পেট ফেটে হাসি পাচ্ছে অবনীর। হাসি চেপে রাখতে না পেরে ওড়না মুখে চেপে ধরল। রুদ্র শাসানো দৃষ্টিতে তাকালো অবনীর দিকে। চোখ দিয়ে যেন গিলি খাবে। শুকনো ঢোক গেলে অন্যদিকে মুখ করে দাঁড়ালো অবনী। রুদ্র সোজাসাপটা উত্তর দিল, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। ও আমার স্ত্রী অবনী। আমাদের বিয়েও 1 বছর হয়ে গিয়েছে। ভদ্রমহিলার মুখখানা চুপসে গেল। লজ্জিত তিনি। মেকি হেসে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। রুদ্র গিয়ে দাঁড়ালো অবনীর পাশে। ফিসফিসিয়ে বলল, খুব হাসা হচ্ছিল? বাসায় চলো আজ। ওপস, আমি খুব ভয় পেয়েছি। মজা করছো আমার সাথে? সেই সাধ্যে আমার আছে বুঝি? শান্ত চোখে তাকালো রুদ্র। একে বলে ঠান্ডা ঠান্ডা হুমকি। অবনী তার ডান হাতের তর্জনী ঠোঁটে স্পর্শ করে বলল, এই দেখো, আমি চুপ। তার সাহেব তো খুব হিংসের অনগলে দগ্ধ হচ্ছিলেন। হিংসুটে কোথাকার! তোমাকে কে বলেছিল মেহমানদের সামনে আসতে? বাহ রে, আমি কোনের বড় ভাবি। আমি থাকবো না তো কি করে হয়? হয়, খুব হয়। হিংসুটে? মোটেও না। জানি আমি। শুধু আমি না, সবাই জানে। দেখেছে সবাই। রাতের খাবার খাওয়ার সময় হয়ে এসেছে। ফাহিম সেই কখন থেকে টিভি দেখে যাচ্ছে। এদিকে অবন্তীর পেট খিদেই চোচো করছে। সেই দুপুরে খেয়েছিল। এখন অপেক্ষা করছে কখন ফাহিমের টিভি দেখা শেষ হবে। একা একা খেতে ইচ্ছে করে না তার। ফাহিমের উপর কিছুটা রাগ লাগছে। বলে কোনো কাজ হবে না। বুঝতে পেরে অবন্তী রান্নাঘরে গেল খাবার গরম করতে। চুলায় খাবার বসিয়ে অবন্তী গেল ফাহিমকে ডাকতে। এসে দেখলো ফাহিম আগের ভঙ্গিতে বসে টিভি দেখে যাচ্ছে। তার পছন্দের মুভি বলে কথা। অবন্তীর রিমোট দিয়ে টিভি অফ করে দিল। ফাহিম তাকালো তার দিকে। অবন্তী কাটকাট গলায় বলল, তুমি আসবে? আমার খুব খিদে পেয়েছে। সেই কখন থেকে ডাকছি। ফাহিম বুঝতে পারলো তার বউ রেগে আছে। মেকি হেসে সায় জানাতে বলল, চলো। অবন্তী পুনরায় রান্নাঘরে চলে গেল। এদিকে বেসিন থেকে হাত ধুয়ে ফাহিম তার চেয়ার টেনে বসে পড়েছে। অবন্তী খাবার বেড়ে দিল। রাতের খাবার দুজনে একসঙ্গে খেল। ড্রয়িং রুমে বড়রা কথা বলছেন। ঋত্বিকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রুদ্র আর অবনী এখানে রয়েছে। অবনী দাঁড়িয়ে রয়েছে মিসেস রাজিয়ার সঙ্গে। ঋপ্তির বাবা মিস্টার মোজাহিদের সঙ্গে বসে রয়েছে রুদ্র। বিয়ের কথাবার্তা মনে হচ্ছে আজই ঠিক হয়ে যাবে। কথাবার্তার এক পর্যায়ে সবুজের বাবা বলে উঠলেন, ওরা হচ্ছে এখনকার যুগের ছেলে মেয়ে। নিজেদের পছন্দ করে বিয়ে করার অধিকার ওদের আছে। সবুজ আমার একমাত্র ছেলে। আর আপনাদের মেয়েকেও আমাদের খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদেরও একটা মাত্রই মেয়ে। তাহলে বিয়ের দেরি না করাটাই ভালো। আপনারা যা ভালো বোঝেন। রাত 12টা বাজতে যাচ্ছে। রুদ্র বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অবনী সে যে ঋপ্তির ঘরে ঢুকেছিল আর বের হয়নি। ওরা আজ এই বাসায় থেকে যাবে। মিসেস রাজিয়া যেতে দিলেন না ওদের। রাতের খাবার সকলে একসাথেই খেয়েছে। মিস্টার মোজাহিদ রুদ্রকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। রুদ্রকে পেয়ে আজ কিছুটা ভরসা পেয়েছেন তিনি। মেহমানরা আজ এখানেই ডিনার করেছে। বিয়ের দিন তারিখও ঠিক করা হয়ে গিয়েছে। রুদ্র অবনীর ওপর চরম বিরক্ত হয়েছে। এই রাত দুপুরে কেউ আড্ডায় মশগুল হয়? অপেক্ষা করতে না পেরে রিপ্তির ঘরে ডাকতেই চলে এলো রুদ্র। তাকে দেখা মাত্রই ওরা দুজন নিজেদের মাঝে কথা বলা বন্ধ হয়ে গেল। রিপ্তি ঠাট্টার সুরে বলল, ওহো, কি ভালোবাসা! অবশ্যই। আমি আমার বউকে খুব ভালোবাসি। তা তো দেখছি। ইয়াপ। তখন তো একজনের আজ খুব জ্বলছিল। তা তো অবশ্যই জ্বলবে। তোর না হওয়া চাচি শাশুড়ি কেন বলবেন? আমার বউকে ওনার ছেলের জন্য পছন্দ হয়েছে। ওই যে কথায় আছে না, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি কি তোমাকে কিছু বলেছি? ওহো, তার মানে তুমি জেলাস হচ্ছিলে ভাইয়া? অবশ্যই, এটাই স্বাভাবিক। রুদ্রর কাঁধে কোনো রেখে রিপ্তি বলল, বাহ বাহ। সময়টা মধ্যরাত। হুট করেই ঘুম ভেঙে গেছে অবন্তীর। ঘরে ফাহিমের কোনো অস্তিত্ব নেই।
ঘুম ঘুম ক্ষীণ কণ্ঠস্বরে ফাহিমকে কয়েকবার ডেকেছেও। লোকটা ঘরে থাকতে তো কোথায় গিয়েছে? প্রেগনেন্সির সময়টাকে তাকে 11টার আগেই ঘুমিয়ে যেতে হয়, এটা ফাহিমের কড়া নির্দেশ। হঠাৎ করে মনের মধ্যে ভয় জেঁকে বসল অবন্তীর। আজকাল হারিয়ে ফেলার ভয় তাকে তাড়া করে বেড়ায়। গা হাত পা ঠান্ডা হয়ে আসে, চলার শক্তি পায় না, পা দুটো অসাড় হয়ে আসে। ফাহিমি যে তার শেষ অবলম্বন, তার শক্তি, তার ভালোবাসা। অবন্তী রয়ে শুয়ে উঠে বসল। এখন হুটার শোয়া থেকে উঠে বসতে পারে না। ঘরের বাতি জ্বালিয়ে ফোনটা হাতে নিল। রাতে 2:30 বাজছে। পুরো ঘরময় পিনপতন নীরবতা। বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নিল। ভারী শরীরটা নিয়ে ধীর পায়ে ঘর থেকে বের হলো সে। অবনীর ঘর থেকে আলো আসে, হয়তো মেয়ের ঘরে রয়েছে। অবন্তী ভাবনায় সঠিক হলো। ফাহিম অবনীর ঘরে রয়েছে, স্টাডি টেবিলে বসে কিছু একটা করছে। অবন্তীর দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করছো? আচমকা অবন্তীর গলার স্বর পেয়ে হকচকিয়ে উঠল ফাহিম। হাতের ডায়েরিটাকে সন্তর্পণে লুকিয়ে ফেলল। অবন্তীর টের পর্যন্ত পেল না। ফাহিমের কাছে এসে আবারও জিজ্ঞেস করলো, বললে না তো কি করছিলে? কই কিছু না তো। ঘুম আসছিল না, অবনীর কথা মনে পড়ছিল। আজই না ওরা এসেছিল, সে তো একটু সময়ের জন্য। ভাবছি মেয়েটাকে একেবারের জন্য নিজের কাছে এনে রাখবো। তা বললে কি আর হয়? মেয়ের এখন আলাদা সংসার আছে। মেয়েরা কি বাবা মায়ের সাথে চিরকাল থাকতে পারে? ঠিকই বলেছো তুমি। আমার না মাঝে মাঝে একটা কথা মনে হয়। অবাক হয়ে অবন্তী শুধালো, কি কথা? আমি মনে হয় আমাদের অনাগত সন্তানকে দেখে যেতে পারবো না। এমন অলক্ষণে কথা তুমি আর কোনোদিন বলবে না। ফাহিমের ছোট্ট একটা কথা অবন্তীর হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। মুহূর্তেই বিচলিত হয়ে উঠল সে। উত্তেজনায় শরীরটা খারাপ লাগতে শুরু করেছে। ফাহিম তাকে ধরে নিজেদের ঘরে নিয়ে গেল। ফপিয়ে কাছে অবন্তী। ফাহিমের বক্ষস্থলে নিজের কন্দরনত মুখটা লুকালো। ফাহিম অপরাধীর স্বরে বলল, এভাবে কেঁদো না। মানুষ কি আর সবসময় থাকে? তুমি বারবার এমন কথা কেন বলছো? খারাপ কোনো স্বপ্ন দেখেছ? আচ্ছা সরি, এই দেখো কানে ধরছি। আর কখনো এমনটা বলবো না, প্রমিস। মনে থাকে যেন। অন্যদিকে রিপ্তির সঙ্গে এক প্রকার ঝগড়া করে রুদ্র তার বউকে ঘরে নিয়ে এসেছে। অবনী চেয়ারে আরাম করে বসেছে আর রুদ্র মশারি টানাচ্ছে। রুদ্রকে কাজ করাতে পেরে নিজেকে খুব খুব গর্বিত সে। জোরে জোরে হাসতেই ইচ্ছে করছে তার। এমনিতে লোকটার নিজের হাতের জল পর্যন্ত গড়িয়েও খায় না, আর আজ নিজে থেকে মশারি টানাচ্ছে, ভাবা যায়? রুদ্রকে আরেকটু রাগানোর জন্য অবনীর শুনিয়ে শুনিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আজ রিপ্তির সঙ্গে ঘুমাবো। এক লাফে বিছানা ছেড়ে নামল রুদ্র। অবনীর সামনে ঝুঁকে বলল, বললেই হলো। আমার যে বউ ছাড়া ঘুম আসে না, সেটা কি তুমি জানো না? যা, দুষ্টু রোডি বয়। তাহলে তো একটু দুষ্টুমি করতে হয়। এই না, একদম না। একদম হ্যাঁ। ওদের দুজনের সম্পর্কটা শুরু হয় চাকরি জীবন থেকে। দুজনেই কলিগ ছিল। হঠাৎ একদিন দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। সময়ের সাথে সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালোবাসায় রূপান্তর হয়। বাড়িতে অবনীর কথা জানাতে রাজি হয়ে গিয়েছিলেন মিসেস রাফিয়া। ছেলেকে সুখী দেখতে পেলেই তিনি খুশি। ফাহিম আর অবন্তীর কাছে নিজে গিয়ে ছেলের জন্য অবনীকে চেয়েছিলেন তিনি। রিপ্তির বিয়ের দিনও ঘনিয়ে আসে। অবনীর দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। মায়ের এই অবস্থাতেও সঙ্গ দিতে পারছে না, আর না মন ভরে কথা বলতে পারছে। তবে দিন শেষে একটু হলেও খোঁজ নেওয়ার চেষ্টা করে। বিয়েবাড়ির কাজের অন্ত নেই, একটা ফোডলে আরেকটা এসে হাজির। অফিসের কাজ আর বোনের বিয়ের কাজের বন্দোবস্ত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রুদ্রকে। মিস্টার মোজাহিদ সমস্ত দায়িত্ব রুদ্রর হাতে তুলে দিয়েছেন। ওনার তো এই একটা মাত্রই মেয়ে। রুদ্রকে তিনি ছেলের চাইতেও বেশি ভালোবাসেন। রুদ্রকে দায়িত্ব দিতে পেরে অনেকটা নিশ্চিন্ত। মেয়েদের প্রয়োজন জিনিস কেনাকাটার জন্য মিসেস রাজিয়া এবং অবনীত আছেই। সকালে নাস্তা করে অবনীকে রিপ্তিদের বাসায় পৌঁছে দিয়ে রুদ্র ছুটেছে অফিসে। আজ ছুটি নেবে। রুদ্র ফ্রি হয়ে অবনীর ফোনে কল লাগালো। একবার রিং হতেই অপর পাশ থেকে রিসিভ করলো। হয়তো অবনীর হাতের কাছে ছিল ফোনটা। রুদ্র ফোনটাকে কানে ধরে বলল, কি করছে আমার বউটা? এই তো শপিং করতে বের হব। শপিং তো হয়ে গিয়েছি সব। আর কি কেনাকাটা বাকি? খালামণি কি কি যেন কিনতে যাবেন। ও, দুপুরে খেয়েছো কিছু? হ্যাঁ, তুমি? শোনো না। বলো। আজ আমার ফিরতে দেরি হবে। অফিসে একটা মিটিং আছে, আর সেটা অফিসের বাইরে একটা রেস্টুরেন্টে। এরপর পুরো 1 সপ্তাহ ছুটি। আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরো। হুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। 3 দিন পর নববধূ রূপে রিপ্তি তার ঘরে বসে রয়েছে।
একমাত্র মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখবেন না মিস্টার মুজাহিদ। পুরো বাড়িতে মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িটা আজ আলোয় আলোকিত হয়ে উঠেছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাড়ির বউ হিসেবে অবনীর আজ অনেক কাজ। ননদিনের বিয়ে বলে কথা, মেহমানদের দিকটা বাড়ির লোকজনই সামলাচ্ছে। পার্লার থেকে মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। মিসেস রাজিয়া কিছুতেই মেয়েকে বিয়ে বাড়ি ছেড়ে বাহিরে সাজতে যেতে দেবেন না। মেহমানদের খাবারের আয়োজন করা হয়েছে ছাদে। রুদ্র গিয়েছিল অবন্তীকে আনতে। ফাহিম অফিসে রয়েছে, ছুটি নিতে কিছুটা সময় লাগবে, তাই অবনী রুদ্রকে পাঠিয়েছিল তার মাকে আনার জন্য। অবনী তার মাকে দেখে খুব খুশি। কতগুলো দিন পর মাকে দেখছে সে, বেশ শান্তি শান্তি অনুভব হচ্ছে। সে গিয়ে অবন্তীর হাত ধরে নিয়ে গেল নিজেদের ঘরে। এই ঘরটায় আপাতত ফাঁকা। বলতে গেলে এই ঘরে মেহমানদের কেউ তেমন আসে না, আর আসবেও না। রুদ্রর আগে বারণ করে দিয়েছিল, বাড়িতে মেহমানদের মাঝে অনেক পুরুষ থাকবে, তাই হুটহাট কেউ যাতে তাদের ঘরে না ঢোকে। এসে অবন্তী আগে ফ্রেশ হয়ে নিল। সমাজ চলছে তার। অষ্টম থেকে এসে বিছানায় গা এলিয়ে দিল। আচ্ছা হয়ে বসেছে। অবনী বাইরে যাওয়ার উদ্যত হতে হতেই বলল, মাম্মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি এখন খাবো না, তুই একটু বস আমার কাছে। কতগুলো দিন পর তোকে দেখছি। কেমন আছিস মা? অবনী খানিকটা সময় তার মায়ের কাছে বসল। অবন্তী মন ভরে দেখল মেয়েকে। অবনী বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মাম্মা? আমার পুচকুকে ভাইটা কেমন আছে? অবন্তী সশব্দে হেসে বলল, আমরা দুজনই ভালো আছি। বুঝলি কি করে ভাই হবে? অবনী উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, তার মানে ভাই হবে? দেখছো, এটাই হচ্ছে আমাদের ভাই বোনের রক্তের টান। অবনীর প্রথম কথাটার জবাবে অবন্তী বলল, হ্যাঁ, পরশু চেক আপ করাতে গিয়েছিলাম, আর আমি তোর পাপা। আলট্রা করাতে চাইনি, তবুও করে ফেলেছিলেন ডক্টর। তুমি একটু বিশ্রাম নাও মাম্মা, আমি এক্ষুনি আসছি। অবনী ঘর থেকে বেরিয়ে গেল। অবন্তীর জন্য খাবার নিয়ে আসবে। মিনিট 20 পর আবার ফিরে এলো। সময় লাগার আরেকটা কারণ হচ্ছে, মেহমানদের মাঝে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা তাকে ডেকেছিল। খাবার নিয়ে আবারও ঘরে ফিরে অবনী। খাবারের ঘ্রাণে গা গুলিয়ে এলো অবন্তীর। বারবার খাবে না করছে। না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে। অবনী জোর করে কিছুটা খাবার খাইয়ে দিল। খুব বেশি খেতে পারল না অবন্তী। তারপরও যতটুকু খেয়েছে যথেষ্ট। মাম্মা, আমি বাইরের দিকটা দেখি, কোনো দরকার পড়লে আমাকে ডাকবে। একা কোথাও বের হতে হবে না তোমাকে। অবন্তী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে, দায়িত্ব পালন করতে শিখে গেছে। মায়ের কথায় গাল এলিয়ে হাসলো। যাওয়ার সময় দরজা ভেরিয়ে দিয়ে গেল, যাতে তার মায়ের কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণ হলো বরযাত্রী এসেছে। বান্ধবী আর কাজিনরা মিলে গেট আটকেছে। তাদের কথা হচ্ছে কনে পক্ষকে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। এই নিয়ে দুই পক্ষের মাঝে হইহুল্লা লেগেছে। দুই পক্ষের হইহুল্লা আরও বেড়ে যাওয়ার আগে সবুজ আপোষ করে নিল। আর এতে করেই তাদের হইহুল্লোর সমাপ্তি ঘটল। মিসেস রাজিয়া খুশি মনে মেয়ে জামাইকে বরণ করলেন। বিয়ের কার্য নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে। ছাদে বরযাত্রীদের খাবারের আয়োজন করা হয়েছে। অবনী তার মাকে দেখার জন্য ঘরে এলো। অবন্তী বিছানায় চুপটি করে বসে বই পড়ছিল। ফাহিম এখনও আসেনি। অবন্তী অনেকবার কল করেছে, কিন্তু ফোন তুলল না ফাহিম। কিছুটা চিন্তা তারও হলো। অফিস থেকে ফেরার কথা 9টায়, এখন ঘড়িতে 11টা বাজছে। বইয়ের ওপর থেকে মুখ তুলে অবনীর দিকে তাকালো অবন্তী। কিছুটা চিন্তিত স্বরে বলল, ফোনও তো তুলছে না। মাকে আশ্বাস দিয়ে অবনী বলল, পথে আছে হয়তো, তুই একটু কল করে দেখ না মা, আমার চিন্তা হচ্ছে। যদি তোর কল রিসিভ করে তাহলে খুব বকে দিবি। অবনী তার ফোন দিয়ে কল লাগালো, কেউ রিসিভ করলো না। অবনীর আবারও ডাক পড়েছে। সে অবন্তীকে বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বিয়ের পরের কিছু নিয়ম পালন করা রয়েছে, সেগুলো তাকেই দেখতে হবে। রুম থেকে বেরিয়ে আসার আগে অবন্তী বলে এসেছিল অতিরিক্ত চিন্তা না করতে। এই সময় অতিরিক্ত চিন্তা তার জন্য একটু ঠিক নয়। সবুজকে রিপ্তির ঘরে বসানো হয়েছে। সেখানে বরপক্ষ কনে পক্ষের কাজিন বন্ধুরা সবাই রয়েছে। রিপ্তির রুমে ঢোকার আগেই রুদ্র এসে অবনীকে ডেকে সাইডে নিয়ে গেল। অবনী বুঝল না তাকে কেন ডাকছে রুদ্র। জানার জন্য রুদ্রকে জিজ্ঞেস করলো, ডাকছো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? রুদ্র সরাসরি বলল, অবনী, আমাদের এই মুহূর্তে হসপিটালে যেতে হবে। হঠাৎ করে হসপিটালে যাওয়ার কথা শুনে ঘাবড়ে গেল অবনী। ভাবলো মায়ের আবার কিছু হলো না তো। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? মাম্মা ঠিক আছে তো?
মা ঠিক আছে। তাহলে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই একটা কথা অবনীর পুরো দুনিয়াটা ঘুরছে। বারবার মনে হচ্ছে সে ভুল শুনেছে। তাই তো দুপুরেও তার সঙ্গে ফাহিমের ভিডিও কলে কথা হলো। এক নিমিষেই সব ওলটপালট হয়ে গেল। চেয়েও কান্না করতে পারছে না অবনী, গলায় যেন কিছু একটা আটকে গিয়েছে। সময় নিয়ে নিজেকে সামলালো, এলোমেলো কণ্ঠে আবারও শুধালো, কি? রুদ্র তাড়া দিয়ে বলল, এখন কথা বলার সময় নেই, প্লিজ চলো। মিসেস রাজিয়া তখন কাছে ছিলেন, তিনি এগিয়ে এলেন ওদের কাছে। রুদ্রকে মিসেস রাজিয়ার হাত ধরে বলল, খালামণি, তোমরা মাকে একটু দেখো, আর শোনো, উনি যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। হুম, সাবধানে যাস তোরা, আর ব্যানের জন্য চিন্তা করিস না, আমরা আছি। চলো অবনী। শাড়ির আঁচলে দুচোখ মুছে মিসেস রাজিয়ার দিকে তাকালো অবনী, গলা ঝেড়ে কেসে বলল, আসছি খালামণি। রুদ্র অবনীকে নিয়ে বেরিয়ে পড়ল। অবনীর পা চলছে না, পা দুটো ক্রমশ কাঁপছে, মনে হচ্ছে ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে পা দুটো। এদিকে রিপ্তির বিদায়ের সময় হয়ে আসে, বরযাত্রীরা তাড়া দিচ্ছে। রুদ্র আর অবনী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অবন্তী রুম থেকে বের হলো। রিপ্তি তার বাবা মাকে জড়িয়ে ধরে কাছে। বাবা মাকে ছেড়ে যেতে কোনো মেয়েই চায় না, তবুও তাদের চলে যেতে হয় নতুন ঠিকানায়। অবন্তী ধীর পায়ে গিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। উপস্থিতি অনেকেই তাকালো অবন্তীর দিকে। খুব একটা তোয়াক্কা করলো না অবন্তী। আশেপাশে রুদ্র আর অবনীকে কোথাও দেখতে পারছে না সে। তাই মিসেস রাজিয়া পাশে গিয়ে দাঁড়ালো। রিপ্তি এসে জড়িয়ে ধরলো অবন্তীকে। রিপ্তির মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল অবন্তী। রিপ্তি বলল, তোমরা ভালো থেকো আন্টি, নতুন জীবনের জন্য শুভ কামনা, সুখী হও মা। একে একে বরযাত্রীরা চলে যাচ্ছে। রিপ্তিকে সবুজের হাতে তুলে দিলেন মিস্টার মুজাহিদ। রিপ্তিকে নিয়ে সবুজ গাড়িতে উঠে বসল। এরপর কিছুক্ষণের মাঝেই গাড়ি ছেড়ে দিল। অবন্তী এখনও দাঁড়িয়ে রয়েছে মিসেস রাজিয়ার পাশে। উনি কাছেন অনিমেষ। অবন্তী বলল, এভাবে কাঁদবেন না আপা, মেয়েটা নিজের সংসারে গিয়েছে। মেয়ে বড় হলে প্রত্যেক বাবা মাকে বুকে পাথর বেঁধে পরের ঘরে দিতে হয়। এখন তো মোবাইলের যুগ, যে কোনো সময় মনে পড়লেই মেয়েকে ভিডিও কল দিবেন। ছুতে না পারলেও অন্তত যখন খুশি দেখতে তো পাবেন। চোখ মুছলেন মিসেস রাজিয়া, ক্ষীণ হাসার চেষ্টা করে বললেন, একদম ঠিক বলেছেন আপা। অবন্তী এবার জিজ্ঞেস করলো, রুদ্র আর অবনীকে কোথাও দেখছি না, ওরা কোথায়? অবন্তীকে কে উত্তর দেবে সেটাই ভাবতে শুরু করলেন মিসেস রাজিয়া। রুদ্ররা কোথায় গিয়েছে সেটা তো আর অবন্তীকে জানানো যাবে না, তাই মিসেস রাজিয়া কথা কাটাতে বললেন, রিপ্তির বাবা ওদের দুজনকে মার্কেটে পাঠিয়েছে। হঠাৎ করে বিয়েবাড়ির কাজ সেরে মার্কেটে পাঠানোর মানে খুঁজে পেল না অবন্তী। তাই সে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মেকি হেসে মিসেস রাজিয়া বলেন, একটু দরকার ছিল। ও। অবন্তী থেকে কিছুটা দূরে কয়েকজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সদর দরজার কিছুটা কাছে। মহিলাগুলো বের হয়ে যেন বের হচ্ছে না। দূর থেকে অবন্তীকে দেখে যাচ্ছেন তারা। অস্ফুট মৃদু ধ্বনি কানের কাছে এসে বাড়ি খাচ্ছে। কথাগুলো ঠিক এমন, এই বয়সে বাচ্চা নিয়েছে, তারপরও ওনার স্বামী মনে হয় না বাঁচবে বলে। এই বাচ্চাটার কি ভবিষ্যৎ? এদেরও বা কে দেখবে? আল্লাহর সহায়ক এদের ওপর। ভাবতেই খারাপ লাগছে। অ্যাক্সিডেন্ট নাকি খুব বাজেভাবে হয়েছে। মেয়ে আর মেয়ের জামাই তো ছুটল হসপিটালে। উনি হয়তো কিছুই জানেন না। জানলে কি আর এভাবে স্বাভাবিক রয়েছেন? জানলে হয়তো কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়বেন। তাই বোধহয় জানানো হয়নি। খুব খারাপ লাগছে গো। তার কি বলতে? মহিলাদের গুঞ্জন কানে আসে অবন্তীর। স্পষ্ট বুঝতে পারছে না তাদের কথা। তাই ভারী শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না। শরীর কেমন ঝিমঝিম করছে। খাওয়ার পর থেকে গা গোলাচ্ছে। দেরি না করে অবসন্ন অবন্তীর রুদ্রর ঘরে এসে ফ্যান চালু করে শুয়ে পড়ল। চোখ বন্ধ হয়ে আছে তার। বুকের ভেতরটা কেমন হাহাকার নেমে এসেছে। অস্থিরতায় ছটফট করছে সে। কিছুই বুঝতে পারছে না। রুদ্র অবনীকে নিয়ে হসপিটালের রিসেপশনে এসে দাঁড়িয়েছে। সামনে একটা মেয়ে বসে রয়েছে, হয়তো কারোর সাথে কলে কথা বলছে। তাদের দুজনকে দেখা মাত্রই মেয়েটা কথা বলা বন্ধ করলো। হাসি মুখে ওদের দুজনকে জিজ্ঞেস করলো, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার ম্যাম? অবনীর গলা দিয়ে যেন স্বর বের হতে চাচ্ছে না। শরীরটা অসাড় হয়ে আসছে। অবনীকে আগলে রেখেছে রুদ্র। তার এসব জানানোটাই ভুল হয়েছে। এইটুকুতেই মেয়েটা ভেঙে পড়েছে। অবনীর এই অবস্থা সহ্য করতে পারছে না রুদ্র। অর্ধাঙ্গিনীর কোমল হাতটি সন্তর্পণে ধরে রিসিপশনিস্ট সেই মেয়েকে উদ্দেশ্য করে বলল, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে একটা এমার্জেন্সি পেশেন্ট আনা হয়েছে এখানে, আর পুলিশ এখান থেকেই কল করেছিলেন। মেয়েটা অকপটে বলল,
অ্যাক্সিডেন্ট কেস? রুদ্র তাড়াহুড়ো করে বলল, হুম হুম। রেজিস্টার দেখে একটা কেবিন নাম্বার বলে দিল মেয়েটি। রুদ্র অবনীকে নিয়ে ধীর পায়ে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সাদা পর্দা ঝোলানো কাচের জানালায় উকি দিল অবনী। বাবার রক্তাক্ত শরীরটা দেখে ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নিজেকে সামলাতে পারল না অবনী। রুদ্রর হাত ছেড়ে দিয়ে দ্রুত পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো। রুদ্র পেছন থেকে অবনী বলে ডাকলেও শুনল না মেয়েটা। ডক্টর অবনীকে দেখতে পেয়েই খানিকটা চেঁচিয়ে বলেন, কে আপনি? এভাবে কেবিনের ভেতর ঢুকে পড়লেন কেন? এ কথাটা বলার সঙ্গে সঙ্গে দরজার কাছে এসে ডাকলেন, ওয়ার্ড বয়। পেছন থেকে রুদ্র কেবিনের ভেতরে প্রবেশ করল। ডক্টরের কথায় আবছা চোখে ফাহিম এক পলক ওদের দুজনকে দিকে তাকালো। রক্তাক্ত হাতের সাহায্যে অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলো। ডক্টর ফাহিমকে এমত অবস্থায় দেখা মাত্রই বললেন, কি করছেন কি? অক্সিজেন মাস্ক খুলবেন না, রিক্স আছে। আবছা বলিতে ফাহিম বলল, ডক্টর, আমার কিছু কথা বলার রয়েছে, প্লিজ আমাকে বলতে দিন। খুব বেশি সময় নেই আমার কাছে। হয়তো আমি আমার মেয়েকে শেষ দেখাটা দেখবার জন্যই এখনও বেঁচে আছি। ডক্টর চুপ করে গেলেন। ফাহিম হাতের ইশারায় অবনীকে তার কাছে ডাকল। অবনী বিনা বাক্যে পুতুলের ন্যায় ফাহিমের কাছে গিয়ে চেয়ার টেনে বসল। রুদ্র অবনীর পাশে এসে দাঁড়ালো। অস্পষ্ট স্বরে ফাহিম অবনীকে বলল, তোমার মাম্মার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। অতিরিক্ত উত্তেজনা ওর শরীরের জন্য ভালো না। তোর মাম্মাকে দেখে রাখিস মা। তুমি এভাবে বলো না পাপা। দেখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। রুদ্র, তুমি প্লিজ পাপাকে বোঝাও। প্লিজ পাপা, তুমি এসব কথা একদম বলবে না। আমার হাতে খুব বেশি সময় নেই। রুদ্র, হ্যাঁ বাবা বলুন। আমি এখানেই আছি। আমার অবর্তমানে তুমি ওদের দেখো বাবা। এভাবে বলবেন না বাবা। আপনি একদম ঠিক হয়ে যাবেন। মৃত্যু আমাকে অনেক দিন আগে থেকেই তাড়া করে বেড়াচ্ছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা নিশ্চয় হবে। আজ অফিস থেকে মিটিং সেরে ফেরার পথেই বাইকটার সাথে ট্রাকের ধাক্কা লাগলো। আমি ভেবেছিলাম হয়তো তোমাদের সেই দেখাটা দেখে যেতে পারবো না। ফাহিমের মুখে মৃত্যুর কথা শুনে অবনী কান্নায় ভেঙে পড়ছে। যতই ভাবছে এই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে, ততই ভেঙে চড়ে যাচ্ছে। ডক্টর কোনো আশ্বাস দিচ্ছে না। ফাহিমের অবস্থা খুব একটা ভালো না। অ্যাক্সিডেন্টের ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। ফাহিম অস্ফুট স্বরে রুদ্রকে ডাকল। বলল, রুদ্র, তোমার সাথে আমার অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাবা। জি বলুন। একা কথা বলতে চায়। রুদ্র বুঝল ফাহিম তার সাথে কিছু কথা বলতে চাইছে। তাই সে ডক্টর আর নার্সকে অনুরোধ করল। ডক্টর আর নার্স বেরিয়ে যেতেই অবনীকে করিডোরের সিটে বসিয়ে দিয়ে এলো রুদ্র। এরপর ফিরে এসেছে অবনী। যে চেয়ারটা তিনি বসেছিল সেখানটায় বসে পড়ল। ফাহিম বলতে লাগলো, আমার অবর্তমানে অবনী আর অবন্তীর খেয়াল রেখো বাবা। ওরা ওদের দুজনের পিছু হয়তো ছাড়বে না। আমার সাথে হওয়া শত্রুতার আক্রোশ কে পড়বে ওদের ওপর। হয়তো ওরা ভাববে আমার মতো ওরা অনেক কিছু জানে। ওরা কারা বাবা? আর কি জানার কথা বলছেন আপনি? এখন এত কিছু বলাবার সময় নেই বাবা। এরপর কাপা কাপা হাতে ফাহিম তার শার্টের ভেতর পকেট থেকে একটা প্রিন্ট ড্রাইভ বের করে রুদ্রর হাতে দিল। ফাহিম আবারও বলল, অবনীর ঘরে স্টাডি টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে। ওখানটায় সব উত্তর পেয়ে যাবে বাবা। উত্তেজিত হয়ে উঠল ফাহিম। রুদ্র তাড়াতাড়ি বেরিয়ে ডক্টরকে ডাকলে শুরু করলো। তাড়াহুড়ো করে ডক্টর কেবিনে ঢুকলেন। নার্সের পেছন পেছন অবনীও কেবিনে ঢুকল। ফাহিমের অবস্থা খুবই খারাপ। এরই মাঝে নার্স অবনী আর রুদ্রকে কেবিন থেকে বের করে দিল। 4 দিন পর। ফাহিম মারা গিয়েছে আজ 4 দিন হয়ে গেল। অবন্তীকে নিজের কাছে এনে রেখেছে অবনী। রুদ্র সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ওরা একসাথেই থাকবে। সবচেয়ে বড় কথা অবন্তীর নিরাপত্তা। কখন কি ঘটে যায় সেটা তো আর আগে থেকেই জানা সম্ভব না। রুদ্র সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে অন্য কোনো বাসায় শিফট হবে। অফিস থেকে কাছাকাছি কোথাও একটা ফ্ল্যাট নেবে। ফাহিমের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে রুদ্র। অবনী তার মায়ের জন্য চিন্তায় অস্থির। কোনো কিছুতে জোরও করতে পারছে না। কথায় আছে না, অল্প শোকে কাতর হয় আর অধিক শোকে পাথর। অবন্তীর সেক্ষেত্রেও সেটাই হয়েছে। আগের মতো হাসে না, কারো সাথে কথা বলে না। সারাক্ষণ 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্ধ করে রাখে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না। অবনী কি করবে ভেবে পায় না। এই কয়েকটা মাস অবন্তীর খুব খেয়াল রাখতে হবে। দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এই তো কালে প্রেশার লো হয়ে যা তা অবস্থা হয়ে গিয়েছিল। রুদ্র যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ডেকে এনেছিল। এখন সময় সন্ধ্যা। পুরোপুরি সন্ধ্যা নামেনি।
বাহ্য জগতে এখনো আলোর ছিটেফোঁটা অবশিষ্ট রয়েছে। কিছু নাস্তা বানিয়ে অবনী তার মায়ের ঘরে এসেছে। অবনী বিছানার উপর বসে একাগ্রচিত্তে জানালার বাহিরে তাকিয়ে রয়েছে। খোলা জানালা দিয়ে মশা ঘরে প্রবেশ করছে, সেদিকে কোনো খেয়াল নেই। ঘরে আলো জ্বালেনি। অবনী ঘরের ভেতরে সে আগে জানালা আটকে দিল। ঘরবাতি জ্বালাতেই নড়ে চড়ে বসলো অবন্তী। ভাবনাচ্যুত হলো বোধ হয়। অবনী তার মায়ের পাশে এসে বসল। অবন্তীর হাত ধরে বলল, মাম্মা প্লিজ, তুমি স্বাভাবিক হয়ে যাও না। তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। তুমি সারাক্ষণ এমন মনমরা হয়ে থাকলে কি ভাইয়ের ভালো লাগবে? আমিও যে ভালো নেই মাম্মা, তুমি প্লিজ আগের মতো স্বাভাবিক হয়ে যাও। অবন্তী এবার মেয়ের দিকে তাকালো। এই 4 দিনে মেয়েটা কেমন চুপসে গিয়েছে, গাল ভেঙে গিয়েছে খানিকটা। ধরা গলায় অবন্তী বলল, তোর পাপা খুব স্বার্থপর। দেখেছিস কি সুন্দর আমাদের একা করে দিয়ে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল অবনী। তার মা আর আগের মতো নেই। মায়ের এই অবস্থা দেখতে খুবই খারাপ লাগে। কিছু করতে পারে না। কষ্ট তো তারও হয়, কিন্তু সে ভেঙে পড়লে তার মাকে কে সামলাবে? অবনী নিজেকে সামলে নিয়ে বলল, পাপা নেই তো কি হয়েছে, আমরা নিজেরাই নিজেদের খেয়াল রাখবো। পাপাকে দেখিয়ে দেবো আমরা খুব ভালো আছি। মেন মন রাখার সুবিধার্থে ক্ষীণ হাসার চেষ্টা করলো অবন্তী। আজকাল হাসি আসে না, আর নিজেকে সময় দেওয়া হয় না বহুদিন। নিজের মাঝে এই বিস্তর পরিবর্তনটুকু খুব লক্ষ্য করেছে অবন্তী। অবন্তী এখনও তার মায়ের পাশেই বসে রয়েছে। নীরবতা ভেঙে অবন্তী আজ নিজে থেকে বলল, কাল ঘুরতে যাবি? তড়িৎ গতিতে অবন্তীর মুখ পানে তাকালো অবনী। ঝটপট জিজ্ঞেস করলো, সত্যি মাম্মা? কোথায় ঘুরতে যেতে চাও তুমি? আমাকে বলো, আমি রুদ্রকে আজই বলবো। ছেলেটা সারাদিন কাজে ব্যস্ত থাকে, এসব বলে ওকে বিরক্ত করার কি দরকার? সময়ের স্রোত ত্বরান্বিত, থেমে থাকে না কারোর জন্যই। চোখের পলকে পুরো বছরকে পিছু ফেলে নতুন বছর উদিত হয়। অবনী তার দুঃখগুলোকে ভুলে অনেকটা এগিয়ে গিয়েছে। অয়ন আর রুদ্র তার গোটা পৃথিবী। দুজনকে ছাড়া সে যেন অপূর্ণ। তার অপূর্ণ জীবনে অয়ন আসার আলো নিয়ে এসেছিল। মা হারানো সদ্যজাত বাচ্চাটা মা বাবা দুজনকেই পেয়েছে। হ্যাঁ, বোন আর বোনের স্বামীকেই বাবা মায়ের রূপে পেয়েছে বাচ্চাটা। জন্মের পূর্বের যার নামের আগে এতিম ট্যাগ লিগিয়ে গিয়েছিল, জন্মের পর তা অক্ষত নেই। বাচ্চাটা পরিবার পেয়েছে। বলা বাহুল্য, সন্তান জন্ম দিতে গিয়ে অবন্তীকে বাঁচানো যায়নি। রক্তের ঘাটতি দেখা গিয়েছিল, আর রক্ত সময় মতো পাওয়ায় অয়নকেই মাত্র ঘুম পাড়িয়েছে অবনী। ছেলেটা খুব দুষ্ট। দুষ্ট বলতে খুব চঞ্চল। সারাক্ষণ এটা ওটা নিয়ে খেলা, এদিক সেদিকে চলে যাওয়া, সবটাই একা হাতে সামলাতে হচ্ছে অবনীকে। অয়নকে নিজেদের ছেলের পরিচয়ে বড় করছে ওরা। ভাইয়ের পরিচয়ে বড় করা যেত, কিন্তু রুদ্র চায়নি। অয়নের মাঝেই নিজেদের পূর্ণতা খুঁজে বেরিয়েছে। বাচ্চাটার 10 মাস চলছে। ছেলেটা একটু আধটু হাঁটতে শিখেছে। আদাত বলিতে বাবা বলতে শিখেছে। বাবা ডাকটা শুনে রুদ্র সে কি আনন্দ! হৃদয় শীতল করে দেবার মতো অনুভূতি। অবনী মা ডাকটাও অনেকবার শেখানোর চেষ্টা করেছে। তারও ইচ্ছে করে মা ডাক শোনার। অয়নের মাধ্যমে মাতৃত্বের অনুভূতি নিতে চাইছে। অয়ন তাকে মা বলে ডাকলে বোধ হয় তারও রুদ্রের মতো অনুভূতি হবে। রুদ্রের মতোই বোধ হয় খুশিতে কান্না করে দেবে। রাত হয়েছে। এমনিতেই অফিস থেকে 8টার আগে বাড়ি ফিরে আসে রুদ্র। কিন্তু ইদানিং অবনী খেয়াল করেছে রুদ্র দেরি করে বাড়ি ফেরাটা। ব্যাপারটা তাকে খুব ভাবায়। নিজেদের বাচ্চা দিতে পারবে না বলে কি লোকটা অন্য কোথাও ঝুঁকেছে? ভাবতেই বুক ভারী হয়ে আসে অবনীর। কান্না পায় ভীষণ। নিজেকে আটকে রাখে না, প্রাণ ভরে কেঁদে নেয়। বাবা মা মারা যাওয়ার পর রুদ্রর সামনে কাঁদতে পারেনি সে। ভেতরে ভেতরে ডুকরে উঠত। অবনীকে কষ্টে দেখতে পারে না রুদ্র। আর এই রুদ্র ছাড়া অবনীর ও অয়নের যে আর কেউ নেই বলা বাহুল্য। অবনী বাচ্চা জন্ম দিতে পারবে না, ব্যাপারটা অয়ন জন্মবার মাসখানেক আগেই জেনেছিল রুদ্র। দুজনেই খুব ভেঙে পড়েছিল, বিশেষ করে অবনী। নিজের সন্তান, নিজেদের ভালোবাসার অস্তিত্ব তো সবাই যায়। একদিকে শাশুড়ি, আরেকদিকে বউ, দুজনকে সামলাতে হিমশিম খেতে হয়েছিল রুদ্রকে। তবুও সবটা খুব সুন্দরভাবে সামলেছে। এসব ভাবতে ভাবতে রাত বেড়ে যায়। বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে অবনী। রাতে খায়নি, একা খেতে ইচ্ছে করে না। বহুদিন অভ্যেস। রাতের খাবারটা দুজনে একসাথেই খায়। রুদ্র নিজের হাতে প্রথম লোকমাটা অবনীর মুখে তুলে দেয়। রাত 11টা বেজেছে। দারোয়ান মূল ফটক খুলে দিচ্ছে। বোধহয় রুদ্র এসেছে। অবনী বারান্দা থেকে উকি দিল। হ্যাঁ, তার ভাবনাই সঠিক, রুদ্র এসেছে। সোডিয়াম আলোয় রুদ্রকে অবসন্ন দেখাচ্ছে। অবনী প্রস্থান নিল। বৈঠকখানায় গিয়ে সোফায় বসল। এক্ষুনি রুদ্র কলিং বেল চাপবে। তার ভাবনাকে সত্যি করে দিয়েই কলিং বেল বেজে উঠল। তড়িৎ গতিতে অবনী সদর দরজা খুলে দিল।
রুদ্র কিছু না বলে ভেতরে ঢুকলো। অবনী দরজা আটকে দিল। রুদ্র ফ্রেশ হতে গিয়েছে, এই সুযোগে খাবার গরম করছে অবনী। দেরি করে বাড়ি ফেরা নিয়ে কিছুই বলেনি সে, এ নিয়েও পরে কথা বলা যাবে। কিছুক্ষণ পরে রুদ্র ঘর থেকে বেরিয়ে এলো। দুজনে একসাথে রাতের খাবার খেয়েছে। খাওয়া দাওয়া শেষে রুদ্র ঘরে চলে এলে অবনী একটু বাসনগুলো ধুয়ে রেখে দিল। এরপর আবারও ঘরে ফিরে এলো। ঘরে এসে দেখে অয়নের পাশে শুয়ে রয়েছে রুদ্র। ঘরে ঢুকতে ঢুকতেই অবনী জিজ্ঞেস করলো, আজ এত দেরি করে ফিরলে? একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছিল। কে গুরুত্বপূর্ণ কাজ শুনি? কথাটা কি তোমাকে বলতে হবে? অবনী অকপটে জবাব দিল, হ্যাঁ। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বাবার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক ছিল না। ওনাকে প্ল্যান মাফিক হত্যা করা হয়েছে। এক্ষেত্রে শুধু একজন নয়, তিনজনের হাত ছিল। পুরো 1 বছর পর এমন একটা কথা শুনে খুব অবাক হলো অবনী। কান্না পেল তার। হাঁসফাঁস লাগছে, কথা বলতে পারছে না। অবনীকে চুপ থাকতে দেখে রুদ্র পুনরায় বলল, তুমি ভাবতে পারছো, সেদিন বাবা শেষবারের মতো এই কথাটাই বলে গিয়েছিলেন। ওনার মৃত্যুটা অ্যাক্সিডেন্টে নয়, হত্যা করা হয়েছে। কাছে অবনী কান্নারত অবস্থায় এলোমেলো কণ্ঠে রুদ্রকে বলছে, কে মেরেছে আমার বাবাকে? রুদ্র উঠে এসে অবনীকে জড়িয়ে ধরল। মেয়েটার কান্না করতে করতে হেঁচকে তুলে ফেলেছে। পরপর বাবা মায়ের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল অবনী। তারপরও সদ্যজাত বাচ্চাটা, খুব হিমশিম খেতে হয়েছে তাকে। অবনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে রুদ্র বলল, সব প্রমাণ আমার কাছে রয়েছে। কিছু প্রমাণ কালেক্ট করতে হয়েছে, খুব বেশি দেরি নেই। তোমার বাবার খুনিকে আমি শাস্তি দেবই। এ ব্যাপারে তোমায় দুশ্চিন্তা করতে হবে না। অবনী কিছুটা শান্ত হয়েছে, কিন্তু কিছু বলছে না। রুদ্রর বুকে মাথা রেখে সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। পুরো ঘরটা জুড়ে নীরবতা। রুদ্র নিজে থেকে পুনরায় বলল, অয়ন কখন ঘুমিয়েছে? অবনী মুখ তুলে তাকায়। ঢোক গেলে সামান্য কেসে রুদ্রকে জানল, কিছুক্ষণ আগেই। সারাক্ষণ আমাকে জ্বালায়, খাবার খেতে চায় না, খুব দুষ্ট। এখন কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে, দেখেছ? রুদ্র দুষ্টুমি করে বলল, তুমি কি কম দুষ্ট নাকি? ভেঙচি কাটল অবনী। অদৃশ্য হাতে মাথা চাটিয়ে মারল রুদ্রকে নিয়ে নিজের ভুলভাল ভাবনার জন্য। আর রুদ্র তো শুধুমাত্র তারই। মানুষটা তাকে কতটা ভালোবাসে সেটার হয়তো প্রমাণের প্রয়োজন পড়ে না। পুরুষের চোখে শখের নারীর জন্য সমস্ত আদর, আহ্লাদ, যত্নের দৃশ্যপট ফুটে ওঠে। পরিশিষ্ট ঋত্বিদের বাড়িতে এসেছে রুদ্ররা, বিশেষ করে একটা কারণ আছে বইকি। আর সেই কারণটা হচ্ছে ঋত্বির বাচ্চা হয়েছে। আল্লাহ রহমতে মা মেয়ে দুজনেই সুস্থ। অয়নের বয়স এখন 2 বছর। আধাত বলিতে সব কথাই বলতে পারে সে। রুদ্রর খুব নেওটা অয়ন। সারাক্ষণ বাবা আর বাবা, বাবাকে ছাড়া কিছুই বুঝি না ছেলেটা। সবসময় রুদ্রর কাছাকাছি থাকার বায়না ধরে। মাঝে মাঝে মুখটা কাদো কাদো করে বলে, বাবা কোলে, বাবা কোলে। ছেলের এমন আদরে বায়না কি ফেলে দেওয়া যায়? অবনী শুধু দেখেই যায়, মন্ত্রমুগ্ধ হয়ে দেখে রুদ্র অয়নকে। ছেলেটা তার মতো হয়েছে, হবেই না বা কেন? ভাই। আর কিছু মনে করতে চায় না সে। দীর্ঘশ্বাস ফেলে অবনী ভেবে নেয়, অয়নকে কখনোই নিজের পরিচয় জানতে দেবে না। অয়ন আজীবন রুদ্রর আর তার ছেলে হয়ে থাকবে। ফাহিমের খুনিদের যথাযথ শাস্তির ব্যবস্থা অনেক আগেই করেছে রুদ্র। ওরা সকলে এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে। রিপ্তির পাশে তার বাবা মা রয়েছে, দেখেও ভালো লাগে অবনীর। আজ বাবা মার কথা খুব মনে পড়ছে তার। এমন একটা সুন্দর পরিবার তো তারও ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সব এলোমেলো হয়ে গেল এক নিমিষেই। অবনী দূরাকাশ পানে তাকিয়ে একরাশ অভিমান আর অভিযোগ নিয়ে বলে, মাম্মা পাপা, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের আজ খুব মনে পড়ছে। তোমরা এতটা স্বার্থপর কেন হলে? কেন আমার পাশে চিরকাল থাকলে না? দেখেছো পাপা, আমার আর অয়নের থেকেও বেশি মাম্মা তোমাকে ভালোবাসে। তাই তো আমাদের কথা না ভেবেই স্বার্থপরের মতো চলে গিয়েছে। তোমরা শুনে রাখো, অয়নকে আমি খুব আগলে রেখেছি। রুদ্র তো ওকে ছাড়া দিশেহারা। দুজন দুজনের জন্যই পাগল। পাপা, তোমার খুনিদের আমরা শাস্তি দিতে পেরেছি, ওরা ওদের শাস্তি ভোগ করছে। অবনীর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হচ্ছে তার। রুদ্রের সামনে কাঁদতে পারে না, কান্না করা তার জন্য নিষিদ্ধ। রুদ্র তার কান্না সহ্য করতে পারে না। কি ভাবছো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কথাটার মর্মার্থ আজ বুঝেছে অবনী। রুদ্র চলে এসেছে। সে যে কান্না করছিল সেটা বুঝতে দেওয়া যাবে না। চট করে চোখের পানি ওড়না দিয়ে মুছে ফেলল অবনী। হাসার চেষ্টা করে বলল, কিছু না, বললেই হলো। আমি স্পষ্ট দেখছি তুমি একা চিত্তে কিছু একটা ভাবছিলে। আমাকে কি বলা যায় না একটু? হুম, বলা যায় তো। তাহলে বলো। মামা পাপার কথা খুব মনে পড়ছিল। আজ ওরা থাকলে কতই না ভালো হতো। আচ্ছা, ওরা এত স্বার্থপর কেন হলো বলো তো? ওনাদের কথা ভেবে মন খারাপ করো না। হয়তো আল্লাহ তালা এটাই চেয়েছিলেন।
আমাদের ভাগ্যে কখন কি লেখা থাকে সেটা তো আগে থাকতে বলা যায় না, কিন্তু এটাও ঠিক, সৃষ্টিকর্তার পরিকল্পনা সর্বদা কল্যাণকর। দীর্ঘশ্বাস ফেলে অবনী বলল, হুম। কি হুম? কোন কথাটার জন্য হুম বললে? সৃষ্টিকর্তার পরিকল্পনা সর্বদা কল্যাণকর, এবং এখন থেকে আর মন খারাপ করে থাকবো না, এই জন্যই হুম বললাম। অবনীর নাকে ধরে রুদ্র বলল, দ্যাটস লাইক মাই গার্ল। রুদ্রর গাল টিপে দিয়ে অবনী বলল, দুষ্ট রুডি বয়। সমাপ্ত।